এই ভিডিওতে ক্লাস 7-এর লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ খাদ্য চ্যাপ্টারটা ডিসকাস করা হয়েছে। এই চ্যাপ্টারের প্রত্যেকটা খুঁটিনাটি সমস্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং তার উত্তরও। আর তোমাদের টেক্সট বুকের ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করতে হচ্ছিল অর্থাৎ গল্পের মতো থাকছিল বিষয়টা, সেখান থেকে সঠিক প্রশ্নগুলো এবং প্রত্যেকটা প্রশ্ন, কোনো প্রশ্ন বাদ নেই, এমনভাবে সমস্ত প্রশ্নগুলো বাছাই করে তার সঠিক অ্যান্সার আলোচনা করে এই ভিডিওতে প্রকাশ করা হয়েছে। তোমরা ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর তোমাদের রেফারেন্স বইয়ের ক্ষেত্রেও যে প্রবলেমগুলো ফেস করতে হতো, একগাদি প্রশ্ন, কখনো এমসিকিউয়ে, কখনো শূন্যস্থানে, কখনো সত্য মিথ্যায়, তেমনটা এখানে করা হয়নি। এখানে প্রত্যেকটা সঠিক প্রশ্ন তার সাথে অ্যান্সার, এবং যখন আলোচনার প্রয়োজন আছে সেখানে আলোচনা। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। মানুষের খাদ্য, ফার্স্ট কোয়েশ্চেন, ভিটামিনের অভাবজনিত কয়েকটি সমস্যার নাম লেখো। এক হচ্ছে রাতে কম দেখা, ভিটামিন এর অভাবে এই রোগটা হয়। 2, ঠোঁটের কোণে ও জিভে ঘা, ভিটামিন সির অভাবে সাধারণত এই রোগটা হয়। 3 হচ্ছে মাড়ি ফোলা ও রক্ত পড়া। এই যে ভিটামিনের অভাবে কোন রোগগুলো ঘটছে, এই কোয়েশ্চেনগুলো পরবর্তীতে ডিসকাস করা হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন, খনিজ মৌলের অভাবে ঘটা কয়েকটি সমস্যা লেখো। 1, চোখের কোণ ফ্যাকাশে হয়ে যাওয়া, প্রায়ই হাড় ভেঙে যাওয়া। হাড় ভেঙে যাওয়া ইউজুয়ালি ক্যালসিয়াম খনিজ মৌলের অভাবে ঘটে। এগুলো পরবর্তীতে আলোচনা আছে, তোমরা সব জানতে পারবে খুঁটিনাটি সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো, সমস্ত অ্যান্সার কমপ্লিট হওয়ার পর। খাদ্যের প্রধান উপাদানগুলো কি কি? 1 হচ্ছে শর্করা, প্রোটিন, লিপিড বা ফ্যাট, ভিটামিন, জল, খনিজ মৌল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস। উদ্ভিজ্জ রাসায়নিককে বলা হয় ফাইটোকেমিক্যালস। নেক্সট হচ্ছে 4 নম্বর, অনেকগুলো গ্লুকোজ অণু জুড়ে কি তৈরি হয়? অনেকগুলো গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয় শ্বেতসার। 5 নম্বর, দৈনন্দিন জীবনে কাজ করার শক্তি কোথা থেকে কিভাবে পাওয়া যায়? তো দৈনন্দিন জীবনে কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে আমাদের কাজ করার শক্তি পাই, যেমন ভাত, রুটি। কার্বোহাইড্রেট হজম হওয়ার পর, এটা হচ্ছে প্যারা চেঞ্জ করা আছে, মানে দ্বিতীয় কোয়েশ্চেনটা কিভাবে পাওয়া যায় সেটা। কার্বোহাইড্রেট হজম হওয়ার পর সবচেয়ে ছোট কণাতে পরিণত হয়, যা হলো গ্লুকোজ। সেই গ্লুকোজ শরীরের সমস্ত অংশের সীমানায় পৌঁছে যায় রক্তের মাধ্যমে। সেখানে কোষের ভেতরে বাতাস থেকে নেওয়া অক্সিজেনের সাহায্যে সেই গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হয়। এই জন্যই যারা পরিশ্রমের কাজ তুলনামূলক কম করে তাদের ক্ষেত্রে শ্বেতসার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমই খেতে বলা হয়, কারণ সেক্ষেত্রে এই যে গ্লুকোজটা সেটা শক্তিতে রূপান্তরিত হওয়ার সুযোগ পায় না, কারণ তারা কাজ করে না। নেক্সট হচ্ছে ডায়াবেটিস রোগ কি, কিভাবে এই রোগকে এড়ানো সম্ভব? কোনো কারণে সুস্থ মানুষের মতো গ্লুকোজ দেহকোষে প্রবেশ না করতে পারলে, অর্থাৎ আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই সেই খাবারটা যাদের ডায়াবেটিস নেই অর্থাৎ সুস্থ মানুষ, তাদের ক্ষেত্রে সেই খাবারের উৎপন্ন গ্লুকোজটা, যেটা আমরা এক্ষুনি জানলাম, সেই খাবারের ফলে উৎপন্ন গ্লুকোজটা দেহকোষে প্রবেশ করে এবং তার ফলে তার শক্তি বৃদ্ধি ঘটে, বা যাদের দৈহিক বৃদ্ধি অর্থাৎ উচ্চতা বৃদ্ধির ব্যবস্থা থাকে তাদের উচ্চতার বৃদ্ধি ঘটে। কিন্তু ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কি হয়? ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সুস্থ মানুষের মতো সেই গ্লুকোজটা দেহকোষে প্রবেশ করতে পারে না, আর দেহকোষে প্রবেশ না করতে পারলে উৎপন্ন গ্লুকোজটা কোথায় যায়? সেই গ্লুকোজ রক্তে জমা হয় এবং তা রক্তের মাধ্যমে ঘুরতে থাকে, অর্থাৎ রক্তের মাধ্যমে শিরা ধমনীর মধ্যে দিয়ে অনবরত সেই গ্লুকোজ ঘুরতে থাকে, যতক্ষণ না তা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। এর ফলে কি হয়? যতক্ষণ গ্লুকোজ রক্তের মাধ্যমে ঘুরতে থাকে অস্বস্তি বোধ হয়, যতক্ষণ না মূত্রের মাধ্যমে সেই গ্লুকোজটা দেহ থেকে বের হয়ে যায়। তাহলে যে গ্লুকোজটা একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দেহকোষে প্রবেশ করে তার শক্তি বাড়াচ্ছিল, তার দৈহিক বৃদ্ধি ঘটাচ্ছিল, সেই গ্লুকোজটাই একজন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কতটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে দেখো। সেটা তার দেহকোষে প্রবেশ করে শক্তি বৃদ্ধি তো ঘটাচ্ছেই না, বরং সেটা তার রক্তে অনবরত ঘুরতে থেকে অস্বস্তি বাড়াচ্ছে এবং মূত্রের মাধ্যমে সেটা বাইরে বেরোনোর চেষ্টা করছে। ফার্স্ট থেকে তাহলে অ্যান্সারটা তোমরা যেভাবে লিখবে সেইভাবে আলোচনা করা যাক। কোনো কারণে সুস্থ মানুষের মতো গ্লুকোজ দেহকোষে প্রবেশ না করতে পারলে সেই গ্লুকোজ রক্তে জমা হয়।
এবং তা রক্তের মাধ্যমে ঘুরতে থাকে যতক্ষণ না তা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। কোষে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য দেহের নানা অঙ্গে যথা হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ, পা এছাড়া নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থাকেই বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস। ডায়াবেটিসের দুটো ভাগ হয়, তোমরা অন্য ক্লাসে শিখবে, ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস। এখানে প্যারা চেঞ্জ করে দ্বিতীয় প্রশ্নের উত্তর লেখা আছে, বলেছে কিভাবে এই রোগকে এড়ানো সম্ভব। তো কায়িক পরিশ্রমের মাধ্যমে, অর্থাৎ পরিশ্রমকে বাড়ালে, যেটা আমি আলোচনা করলাম কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, আর সঠিক খাদ্যাভ্যাস মেনে অর্থাৎ নিয়মিত খাবার খেয়ে এই রোগকে এড়ানো সম্ভব। নেক্সট আমরা চলে আসছি, শিশু কিংবা কোনো বয়স্ক ব্যক্তি দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার নানা রকম সমস্যা হয় কেন, বা নানা রকম সমস্যায় ভোগেন কেন। কারণ দুধ বা দুগ্ধজাত খাবারে উপস্থিত থাকে ল্যাকটোজ নামক এক ধরনের দুগ্ধ শর্করা, যা শিশু ও বয়স্ক লোকেরা সহজে হজম করতে পারে না, যার কারণে বেশ কিছু বয়স্ক লোক বা শিশুরা নানা রকম সমস্যায় ভোগেন দুগ্ধজাত খাবার খেলে। এরপর চলে আসছি আমরা 8 নাম্বার কোয়েশ্চেন, বলেছে মানুষের শরীরে টেন্ডন ও লিগামেন্ট শক্ত দড়ির মতো হওয়ার কারণ কি। কারণ টেন্ডন ও লিগামেন্টে প্রোটিনের উপস্থিতির জন্যই টেন্ডন ও লিগামেন্ট শক্ত দড়ির মতো হয়, যেটা আমাদের জন্য উপকারী। অবশ্যই টেন্ডন ও লিগামেন্ট শক্ত দড়ির মতো হওয়া আমাদের জন্য ক্ষতিকর নয়, সেই প্রোটিনটাকে ইউজ করে তারা শক্ত দড়ির মতো হয়, যার ফলে আমাদের মাংসপেশি এবং হাড়ের সঙ্গে অস্থিগুলোকে জুড়ে রাখতে সাহায্য করে। 9 নাম্বার, আমাদের শরীরে চুল ও নখে কোন প্রোটিন থাকে। চুল ও নখে থাকে কেরাটিন। আমাদের শরীরের পেশিতে কোন প্রোটিন থাকে। পেশিতে থাকে অ্যাক্টিন, মায়োসিন। আমাদের শরীরে লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে। লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী পেজে। 12 নাম্বার বলছে আমাদের শরীরে রক্তপ্লাজমা বা রক্তরস যেটা বলা হয়, তাতে কোন প্রোটিন থাকে বা উপস্থিত প্রোটিনের নাম কি। অ্যান্সার হচ্ছে গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন। তারপর আমাদের শরীরের অস্থি, টেন্ডন, লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম কি। তো আমাদের শরীরের অস্থি, টেন্ডন, লিগামেন্ট উপস্থিত প্রোটিনের নাম হচ্ছে কোলাজেন। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এগুলো আসে, তো প্রত্যেকটা ভালো মতো পড়বে। নেক্সট হচ্ছে 14 নাম্বার, আমাদের শরীরে প্রোটিনের ভূমিকা লেখো বা প্রোটিনের কাজ লেখো। প্রোটিন আমাদের শরীরে কি কাজ করে। দেহের বিভিন্ন অংশ বা কলা গঠনে, ক্ষত সারাতে, শ্বাসবায়ু পরিবহনে, পেশির সংকোচনে ভিন্ন ভিন্ন প্রোটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা এখানে পড়লাম আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোটিনগুলো থাকে, তারা বিভিন্ন রকম কাজ করে। তো এই ভিন্ন ভিন্ন প্রোটিনগুলো এই সমস্ত কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া দেহের রোগ প্রতিরোধে এবং কেটে যাওয়ার স্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে গ্লোবিউলিন ও ফাইব্রিনোজেন সাহায্য করে। নেক্সট হচ্ছে আমাদের 15 নাম্বার, বলছে অতিরিক্ত প্রোটিন সেবনে কি সমস্যা হয়। প্রোটিন যেমন আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু তার মানে এই না যে প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন কেউ খেলে বা সেবন করলে তা তার শরীরের জন্য উপকারী থাকবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ঠিক তেমনই অতিরিক্ত প্রোটিন সেবন করলে কি কি সমস্যা হতে পারে চলো দেখা যাক। অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে বাত, কিডনি স্টোন ও অন্যান্য সমস্যার সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রোটিন এক্স বলে একটা প্রোডাক্ট পাওয়া যায়, টিভিতে দেখবে অ্যাড দেখায়, ওর সাইড এফেক্ট যদি গুগলে চেক করো তাহলে বুঝতে পারবে। এই যাবতীয় অতিরিক্ত ওজন বৃদ্ধি এর সাথে ইনক্লুড হয়, এই সমস্ত সমস্যাগুলো দেখা যায়। তাহলে প্রোটিন ততটাই উপকারী যতটা আমাদের প্রয়োজনীয়, তার চেয়ে বেশি নয়। 16 নাম্বার, প্রোটিনের 3টি প্রাণীজ ও 3টি উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। উদ্ভিজ্জ উৎস হচ্ছে সয়াবিন, গম, মটরশুঁটি। প্রাণীজ উৎস হচ্ছে মাছ, ডিম, ছানা। ছানার জায়গায় দুধ, এখানে দুধের দুগ্ধজাত উপাদানগুলোও হবে। 17 নাম্বার, 3টে করে বলেছে, ওই জন্য 3টে একদম প্রপার আমি এখানে লিখেছি। 17 নাম্বার, মানুষের শরীরে কোথায় কোথায় লিপিড জমা হয়। ঘাড়ে, গলায়, ওপর হাতে, বুকে, পেটে, উরুতে লিপিড জমা হয়। তাহলে এই সমস্ত অঙ্গগুলোতে লিপিড বা ফ্যাট মানুষের শরীরে জমা হয়। লিপিড বা ফ্যাট আমাদের শরীরে কি কাজ করে।
আমরা প্রত্যেকটা উপাদান, যেমন কার্বোহাইড্রেট কী কাজ করে আমরা পেলাম, প্রোটিন কী কাজ করে আমরা পেলাম, এবার জানছি যে লিপিড কী কাজ করে। লিপিড আমাদের শরীরে শক্তির উৎস রূপে কাজ করে। এছাড়া লিপিড বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করে। এখানে আরেকটা অ্যান্সার হবে, লিপিড আমাদের দেহের দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে 19 নম্বর কোয়েশ্চেন, আমাদের শরীরে অতিরিক্ত লিপিড জমা হলে কি সমস্যা হতে পারে? যেমনটা আমি আগে বললাম, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত প্রোটিন যেমন আমাদের সমস্যার সৃষ্টি করছিল, তেমন অতিরিক্ত লিপিডও সমস্যার সৃষ্টি করে। কি সমস্যা চলো দেখা যায়। শরীরে অতিরিক্ত লিপিড জমা হলে হৃৎপিণ্ড, রক্তনালী ও যকৃতের নানা রকম সমস্যা তৈরি হয়। 20 নাম্বার, লিপিড বা ফ্যাট পাওয়া যায় এমন 3টি উদ্ভিজ্জ ও 3টি প্রাণীজ উৎসের নাম লেখো। লিপিড বা ফ্যাট পাওয়া যায় এমন 3টি উদ্ভিজ্জ উৎস হচ্ছে নারকেল, কাঁঠাল, আটা। আর প্রাণীজ উৎস হচ্ছে মাছের তেল, দুধ ও মাংস। দ্রবণের ভিত্তিতে ভিটামিনকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? এখানে প্রশ্নটা ছিল দ্রবণের ভিত্তিতে ভিটামিন কয় প্রকার ও কি কি। তো দ্রাবক অর্থাৎ কোন জিনিসে দ্রবীভূত হয় তার ভিত্তিতে ভিটামিনকে দুটো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে তেল বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন, যেটা হচ্ছে এ ডি ই কে, অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আর দুই হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, যেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর সি। বি কমপ্লেক্স বলতে B1, B12 এই সমস্ত বি জাতীয় ভিটামিনগুলো এবং ভিটামিন সি, এগুলো জলে দ্রাব্য ভিটামিনের অন্তর্গত। নেক্সট, রাতকানা অর্থাৎ রাতে দেখতে কষ্ট হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এর অভাবে রাতে দেখতে কষ্ট হয়। 23, ভিটামিন এর কাজ লেখো। ভিটামিন এ চোখ, চামড়া, দাঁত ও খাদ্যনালী গঠন ঠিক রাখতে সাহায্য করে। ভিটামিন ডি এর কাজ লেখো। ভিটামিন ডি আমাদের হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে। ভিটামিন ই এর কাজ লেখো। ত্বক, লোহিত রক্তকণিকা, হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে ভিটামিন ই। ভিটামিন কে এর কাজ লেখো। কেটে যাওয়া জায়গায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে, অর্থাৎ রক্ত তঞ্চনে সাহায্য করে, যে কাজটা আমাদের রক্তে উপস্থিত অনুচক্রিকাও করে থাকে। 27, ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবজনিত উৎসর্গগুলো লেখো। অর্থাৎ কারো শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকে, তাহলে তার কি কি উৎসর্গ বা লক্ষণগুলো দেখে বোঝা যাবে যে এর শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব আছে। এক, ঠোঁট ফেটে যাওয়া। ঠোঁট হচ্ছে স্বাভাবিক মতো শীতকালে ফাটে বায়ুতে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে, কিন্তু অনবরত অকারণেই ঠোঁট ফেটে যাওয়া হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবজনিত উপসর্গ। চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত লক্ষণ বা উপসর্গ। স্নায়ু দুর্বলতা, এটাও ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত লক্ষণ। 4 নম্বর হচ্ছে অ্যানিমিয়া, পাতলা পায়খানা, স্মৃতিভ্রংশ হওয়া। স্মৃতিভ্রংশ হওয়া বলতে কোনো কিছু প্রয়োজনীয় সময় মতো মনে না রাখতে পারা। এই সমস্ত ঘটনাগুলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে ঘটে। এগুলো কারো দেখা দিলে বুঝতে হবে তার ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকার সম্ভাবনা আছে। ভিটামিন সির অভাবজনিত উপসর্গগুলো লেখো। মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, এগুলো হচ্ছে ভিটামিন সি এর অভাবজনিত উপসর্গ। ভিটামিন এর উৎস। ভিটামিন এর উদ্ভিজ্জ উৎস হচ্ছে গাজর, পেঁপে, টমেটো। মূলত রঙিন সবজি, লাল বা কমলা রঙের সবজিগুলো হচ্ছে ভিটামিন এর উৎস হয়। যেমন এই ক্ষেত্রে লেখা নেই, কিন্তু বিটও হয় উদ্ভিজ্জ উৎস ভিটামিন এর। প্রাণীজ উৎস হচ্ছে দুধ এবং ডিম। তাহলে ভিটামিন এর উদ্ভিজ্জ উৎস হচ্ছে গাজর, পেঁপে, টমেটো। প্রাণীজ উৎস হচ্ছে ডিম ও দুধ। তাহলে আমরা দেখলাম যে রাতকানা রোগ হচ্ছে ভিটামিন এর অভাবে। তাহলে কারো যদি রাতকানা রোগ হয়, অর্থাৎ রাতে দেখতে কষ্ট হয়, এমন সমস্যা হয়, তাহলে তার ক্ষেত্রে এই সমস্ত খাবার হচ্ছে উপযোগী। ভিটামিন ডি এর উৎস লেখো। ভিটামিন ডি এর উৎস হচ্ছে দুধ, ডিম, মাছ, মাখন। ভিটামিন ডি আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে, তার উৎস হচ্ছে এগুলো। অর্থাৎ কারো হাড়ের দুর্বলতা থাকলে এই খাদ্য উপাদানগুলো তার খাওয়া উচিত। ভিটামিন ই এর উৎস। ভিটামিন ই আমাদের কি করে? আমরা একটু আগে পড়লাম, ভিটামিন ই আমাদের লোহিত রক্তকণিকা, হৃৎপিণ্ড আর মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। তাহলে এগুলোর যার প্রয়োজন আছে তার কি কি খাবার খাওয়া প্রয়োজনীয়? উদ্ভিজ্জ উৎস হচ্ছে বাঁধাকপি, কাজু বাদাম, ভুট্টা। প্রাণীজ উৎস হচ্ছে ডিম।
ভিটামিন কে এর উৎস লেখো। ভিটামিন কে এর তেমন উৎস হচ্ছে মটরশুঁটি, বাঁধাকপি, পালং শাক, আর প্রাণীজ উৎস হচ্ছে দুধ ও মাখন। তো তোমরা যদি ভালো মতো দেখো, দুধ প্রায় অলমোস্ট প্রত্যেকটা ভিটামিনের ক্ষেত্রেই আছে। তো মনে রাখার জন্য প্রাণীজ উৎস হিসেবে দুধ প্রায় প্রত্যেকটা জায়গায় ব্যবহার করা যায়, ভিটামিন ই বাদে। ভিটামিন সি এর উৎস লেখো। লেবু জাতীয় ফল, অঙ্কুরিত বীজ, কাঁচা লঙ্কা, টমেটো, পেয়ারা, এগুলোতে ভিটামিন সি পাওয়া যায়। তাহলে ভিটামিন সি এর যে সমস্ত অভাবজনিত লক্ষণ আমরা দেখলাম, যে মাড়ি থেকে রক্ত পড়া, তারপর হচ্ছে দাঁত পড়ে যাওয়া, সেগুলো কারো দেখা দিলে তার ক্ষেত্রে এই সমস্ত খাবার খাওয়া উপযোগী। নেক্সট আসছি 34 নাম্বার, ভিটামিন বি কমপ্লেক্সের উৎস লেখো। ভিটামিন বি কমপ্লেক্সের উৎস হচ্ছে দানা শস্য অর্থাৎ গম, চাল প্রভৃতি, এছাড়া বাঁধাকপি, মূলো শাক, ছোট মাছ, কাঁচা লঙ্কা, দুধ প্রভৃতি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের উৎস। উদ্ভিদ ও প্রাণীরা কোথা থেকে খনিজ মৌল সংগ্রহ করে? তো উদ্ভিদরা খনিজ মৌল সংগ্রহ করে প্রধানত মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে। কারণ উদ্ভিদ যখন খাদ্য সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তখন মাটির কৈশিক জল মূলরোমের মাধ্যমে শোষণ করে, তার মাধ্যমেই সেই সময় খনিজ মৌল সংগ্রহ করে মাটি থেকে। আর প্রাণীরা কি করে? প্রাণীরা বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য, যেমন শাক, সবজি, ফল মূল, প্রাণীজ খাদ্য বা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে। 36 নাম্বার, কোন খনিজ মৌল দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে? সোডিয়াম দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। এ পাশের সোডিয়ামের ল্যাটিন নাম ওয়াইজ তার যে সংকেত হয়, অর্থাৎ ন্যাট্রিয়াম, সেখান থেকে এনে তার সংকেত সেটা লেখা আছে। কোন খনিজ মৌল পেশির সংকোচন স্বাভাবিক রাখে? ক্যালসিয়াম। নেক্সট হচ্ছে কোন খনিজ মৌল অক্সিজেন পরিবহন করে? অক্সিজেন পরিবহন করে বলতে আমাদের যে রক্তের মাধ্যমে অক্সিজেনটা শরীরের সমস্ত অঙ্গে পৌঁছে যায়, সেটাতে সাহায্য করে কোন খনিজ মৌল? অ্যান্সার হচ্ছে আয়রন বা লৌহ, এর সংকেত হচ্ছে এফি। নেক্সট হচ্ছে 39 নাম্বার, বলছে কোন খনিজ মৌল দাঁত ও হাড় গঠনে সাহায্য করে? তো আমরা জানি ক্যালসিয়াম, মূলত ক্যালসিয়াম অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট খনিজ মৌল হচ্ছে দাঁত ও হাড় গঠনে ক্যালসিয়াম। এছাড়াও ফসফরাস, ম্যাগনেসিয়াম, এরাও সাহায্য করে দাঁত ও হাড় গঠনে। এখানে পি হচ্ছে ফসফরাসের সংকেত আর এমজি হচ্ছে ম্যাগনেসিয়ামের সংকেত। নেক্সট হচ্ছে 40 নাম্বার, কোন খনিজ মৌল মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে? অ্যান্সার হচ্ছে আয়োডিন। ওই জন্য দেখবে টিভিতে মূলত অ্যাডগুলোতে আয়োডিনের উপস্থিতি বলে যে বৃদ্ধি ও বুদ্ধিতে সহায়তা করে। 41 নাম্বার, কোন খনিজ মৌল, টিভিতে যে লবণের অ্যাডগুলোতে হয় ওগুলো দেখবে প্রত্যেকটাতে আয়োডিন তো কম্পালসারি করা হয়েছে সরকারি নিয়ম অনুসারে। এছাড়াও তারা বৃদ্ধি বুদ্ধি নিয়ন্ত্রণের কথা প্রকাশ করে বলে যে আমাদের লবণে পর্যাপ্ত পরিমাণ আয়োডিন আছে। চলো 41 নাম্বার, বলছে কোন খনিজ মৌল মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে? সেটা হচ্ছে জিঙ্ক অর্থাৎ Zn। কারণ রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে, মস্তিষ্কের গঠন ঠিক রাখে। 42 নাম্বার, কোন খনিজ মৌল ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম অর্থাৎ Ca। তাহলে ক্যালসিয়াম পেশি সংকোচনেও সাহায্য করে, রক্তের ক্ষতস্থান জমাট বাঁধতেও সাহায্য করে, এছাড়া দাঁত ও হাড় গঠনেও মুখ্য ভূমিকা পালন করে ক্যালসিয়াম। নেক্সট হচ্ছে 43 নাম্বার, বলছে ক্যালসিয়াম ফসফরাসের উৎস লেখো। তো ক্যালসিয়াম ফসফরাসের উৎস হচ্ছে দুধ, ডিম, চিংড়ি, পাকা পেঁপে প্রভৃতি। ম্যাগনেসিয়াম এর উৎস লেখো। ম্যাগনেসিয়ামের উৎস হচ্ছে শাকসবজি। আয়রনের উৎস যকৃৎ, চিংড়ি মাছ, আমলকি, নোটে শাক প্রভৃতি হচ্ছে আয়রনের উৎস। সোডিয়ামের উৎস হচ্ছে নুন ও পানীয় জল। আয়োডিনের উৎস হচ্ছে নুন। এটা সোডিয়াম, নুন যেটা হয় আমাদের খাদ্য লবণ, তার সংকেত তোমরা জানো NaCl। যদি না জানো তাহলে দেখো এখানে এই যে এটা হচ্ছে সোডিয়াম, তাহলে আমরা জানি যে নুন এ সোডিয়াম থাকে, তো সেই হিসেবে সোডিয়ামের একটা সোর্স হচ্ছে নুন। আয়োডিনের উৎস হচ্ছে নুন। এখানে সংকেতে আয়োডিন যদিও না থাকে, তো আয়োডিনের যে সংকেত অর্থাৎ আই, সেটা NaCl এ নেই, অর্থাৎ যেটা আমাদের খাদ্য লবণ তার মধ্যে নেই,
কিন্তু পরবর্তীতে সেই লবণের সাথে আয়োডিন ইনক্লুড করা হয়। জিঙ্কের উৎস হচ্ছে শাকসবজি। রিসেন্ট তোমরা বেশ কিছুদিন শুনছো যে জিঙ্ক হচ্ছে আমাদের ইমিউনিটি বাড়াতে খুব ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ। তাহলে জিঙ্কের উৎস হচ্ছে শাকসবজি। 49, কোন খনিজ মৌলের অভাবে উচ্চ রক্তচাপ রোগ হয়, অর্থাৎ হাই ব্লাড প্রেশার? সোডিয়ামের অভাবে হাই ব্লাড প্রেশার রোগ হয়। নেক্সট, কোন খনিজ মৌলের অভাবে অ্যানিমিয়া, রক্তল্পতা, চামচ আকৃতির নখ প্রভৃতি রোগ হয়? আয়রনের অভাবে এই রোগগুলো হয়। কোন খনিজ মৌলের অভাবে গলগণ্ড, গয়টার প্রভৃতি রোগ হয়? আয়োডিনের অভাবে, অর্থাৎ আয়োডিন খনিজ মৌলের অভাবে এই রোগগুলো হয়। নেক্সট হচ্ছে 52 নাম্বার, বারবার হাড় ভেঙে যাওয়া, হাড় বেঁকে যাওয়া, হাড় ফুটো ফুটো হয়ে যাওয়া, দাঁতের সমস্যা, এই সমস্ত রোগ হয় কোন খনিজ মৌলের অভাবে? অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাস। 53, কোন খনিজ মৌলের অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? তো রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় জিঙ্কের অভাবে। এই জন্য বলা হয় জিঙ্ক ডায়াবেটিসকেও কিছুটা নর্মাল রাখতে সাহায্য করে। রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া মানে ডায়াবেটিস, আমরা শুরুতে আলোচনা করলাম। 54, একজন মানুষের ওজন যদি 70 কিলোগ্রাম অর্থাৎ 70 কেজি হয়, তাহলে তার দেহে জলের পরিমাণ কতটা আছে? তার দেহে জলের পরিমাণ আছে 45 কেজি। নেক্সট 55 নাম্বার, খাদ্যতন্তু থেকে এমন কয়েকটি খাদ্য উপাদানের নাম লেখো যেগুলোতে খাদ্যতন্তু থাকে। খাদ্যতন্তু বলা হয় রাফেজ, যেটা অ্যাকচুয়ালি আমরা ডাইজেস্ট করতে পারি না, কিন্তু সেই খাদ্য উপাদানটা আমাদের কোষ্ঠকাঠিন্য বা এই যাবতীয় যেগুলো হয় ডাইজেস্টিং প্রবলেম সেগুলোকে নিরাময় করে। সজনে ডাঁটা, বাঁধাকপি, চাল, আপেল, বীজের খোসা, ওট প্রভৃতি খাদ্য উপাদানে খাদ্যতন্তু থাকে। নেক্সট 56 নাম্বার, খাদ্যতন্তু সমৃদ্ধ খাবার খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়? এক হচ্ছে উচ্চ রক্তচাপ, 2 হচ্ছে স্থূলত্ব অর্থাৎ মোটাপা যেটাকে বলে, 3 হচ্ছে অন্ত্রের ক্যান্সার, 4 হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এই সমস্ত রোগগুলো কমে যায় খাদ্যতন্তু সমৃদ্ধ খাবার অর্থাৎ সজনে ডাঁটা, বাঁধাকপি, চাল, আপেল এগুলো খেলে। নেক্সট হচ্ছে 57 নাম্বার, বলছে একটি উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালসের নাম লেখো। উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস হচ্ছে ক্যারোটিনয়েডস বা ফ্ল্যাভোনয়েডস। 58 নাম্বার বলছে ফাইটোকেমিক্যালস অর্থাৎ উদ্ভিজ্জ রাসায়নিক আমাদের শরীরে কি কাজ করে? 1, মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হওয়া আটকায়, 2, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, 3, হাড়কে শক্ত রাখে, 4, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। নেক্সট হচ্ছে 59 নাম্বার, বলছে আপেলের পরিবর্তে কোন খাবার খেলে আপেলের সমস্ত গুণাগুণ সহজলভ্য করে তোলে? আপেলের পরিবর্তে কোন খাবার আপেলের সমস্ত গুণাগুণ সহজলভ্য করে তোলে? এখানে বলা হয়েছে যেহেতু আপেলের দাম তুলনামূলক বেশি, কিন্তু আপেলের যে গুণাগুণগুলো আছে সেই একই গুণাগুণ পাওয়া যাবে তুলনামূলক কম দামের সহজলভ্য কোন খাদ্য উপাদানে? তো অ্যান্সার হচ্ছে পাকা পেয়ারা। অর্থাৎ কেউ যদি আপেল তার দামের জন্য বা তার অনুপস্থিতির জন্য অন্য কোনো কিছু তার পরিপূরক হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে সেটা হবে পাকা পেয়ারা। নেক্সট, মাংস বা ডিমের বদলে পাকা বলতে সবুজ রঙের পাকা পেয়ারা, হ্যাঁ, তুলনামূলক। 60 নাম্বার, মাংস বা ডিমের বদলে সহজলভ্য কোন খাদ্য আমাদের সমস্ত উপাদান পাওয়া যায়? মাংস বা ডিমের পরিবর্তে কোন খাদ্য উপাদানে তার সহজলভ্য খাদ্য উপাদান পাওয়া যায়? এখানে হচ্ছে তোমরা করতে পারো সয়াবিন। তো সয়াবিনের ক্ষেত্রে মাংস এবং ডিমের পরিবর্তে যদি পরিপূরক হিসেবে কেউ কোনো খাদ্য উপাদানকে বাছাই করতে চাও তো সয়াবিনকে বাছাই করতে পারো, বা মাশরুমকেও করে অনেকে। এটার ক্ষেত্রে কি হচ্ছে, মাংস বা ডিমের পরিপূরক হিসেবে এই খাদ্য উপাদানগুলোকে ব্যবহার করা যেতে পারে। এই যে পাকা পেয়ারা আপেলের পরিবর্তে ব্যবহার করা হয়, যে কোনো চোখের ডাক্তারের কাছে গেলে বলবে যে পেয়ারা কতটা উপযোগী চোখের জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি। 61, দুধ, ছানা, হেলথ ড্রিঙ্কস এর বদলে, হেলথ ড্রিঙ্কস বলতে এখানে বোঝাচ্ছে হরলিক্স, কমপ্ল্যান, বনভিটা, পিডিয়াশিওর এই যাবতীয় যে সমস্ত হেলথ ড্রিঙ্কসগুলোর অ্যাড আমরা টিভিতে দেখে থাকি, কারো যদি সেগুলো অ্যাফোর্ড করা সম্ভব না হয়ে থাকে বা দুধ, ছানা এগুলোর পরিবর্তে সহজলভ্য কোন খাদ্য
তার সমস্ত খাদ্য উপাদানগুলোই থাকবে, অর্থাৎ এইগুলো খেলে যে সমস্ত খাদ্য উপাদানগুলো তোমরা পেতে সেই খাদ্য উপাদানই পাবে, কিন্তু তার দাম বা তার সহজলভ্যতা এর চেয়ে কম। যেমন হচ্ছে ছাতুর শরবত, ছাতুর শরবত এই সমস্ত জিনিসের পরিপূরক হিসেবে ব্যবহার করা যেতে পারে। নেক্সট হচ্ছে আয়রন টনিকের বদলে সহজলভ্য কোন খাদ্য তার সমস্ত উপাদান পাওয়া যায়। আয়রন টনিকের বদলে খাওয়া যেতে পারে নোটে শাক আয়রন টনিকের পরিপূরক হিসেবে। গয়টার রোগ হয় কোন মৌলের অভাবে? গয়টার রোগ হয় আয়োডিনের অভাবে। গলগণ্ড বা গয়টার, এই কোয়েশ্চেনটা হয়তো রিপিট হলো। অ্যানিমিয়া বা রক্তল্পতা রোগ হয় কোন খনিজ মৌলের অভাবে? আয়রন এর অভাবে অ্যানিমিয়া বা রক্তল্পতা রোগ হয়। 65 অন্ধত্ব বা রাত কানা রোগ হয় কোন খনিজ মৌলের অভাবে? ভিটামিন এর অভাবে। 66 প্রোটিন ও শক্তির অভাবে 1 বছরের চেয়ে কম বয়সে শিশুদের কোন রোগ পরিলক্ষিত হয়? অর্থাৎ প্রয়োজনীয় প্রোটিন এবং উপযুক্ত শক্তির অভাবে 1 বছরের চেয়েও কম সেই সমস্ত শিশুদের যে সমস্ত রোগ দেখা দেয় সেটা হচ্ছে ম্যারাসমাস। প্রোটিন ও শক্তির অভাবে 1 বছরের চেয়ে কম শিশুদের ম্যারাসমাস রোগ দেখা দেয়, আর 1 থেকে 4 বছরের মধ্যবর্তী শিশুদের প্রোটিন ও শক্তির অভাবে যে রোগ দেখা দেয় সেটা হচ্ছে কোয়াশিওকর। কোয়াশিওকর রোগের লক্ষণগুলো কি? শিশুদের চামড়া গাঢ় বর্ণের হয়ে যায়, পেট ফোলা হয়, আক্রান্ত শিশুদের চোখগুলো দেখে মনে হয় যেন ঠিকরে বেরিয়ে আসছে। নেক্সট হচ্ছে 69 আয়রনের অভাবে ঘটে এমন দুটো রোগের নাম লেখো। আয়রন অর্থাৎ লৌহ, এই খনিজ মৌলটার অভাবে যে সমস্ত রোগ হয় সেগুলো হচ্ছে অ্যানিমিয়া আর চামচ আকৃতির নখ। আয়োডিনের অভাবে ঘটে এমন কয়েকটি রোগের নাম হচ্ছে গয়টার বা গলগণ্ড, তো আমরা আগেই পড়লাম। এছাড়াও জড়বুদ্ধি, জড়বুদ্ধি অর্থাৎ বয়সের তুলনায় বুদ্ধি তুলনামূলক কম, অর্থাৎ বুদ্ধির বিকাশ ঘটছে না। এখানে জড় বলতে স্থির বোঝাতে চেয়েছে, আর বুদ্ধি অর্থাৎ যার বুদ্ধির বিকাশ ঘটছে না, বুদ্ধি ক্রমশ বাড়ছে না। নেক্সট হচ্ছে টেরা চোখ। ভিটামিন ডি এর অভাবে শিশুদের ঘটে এমন একটি রোগের নাম হচ্ছে রিকেট। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগের নাম কি? বেরিবেরি। ভিটামিন এর অভাবে যে রোগ ঘটে তার নাম কি? হচ্ছে রাতকানা। নেক্সট হচ্ছে 74 নাম্বার, ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে? 1 রক্তচাপ ক্রমাগত বাড়তে থাকে। 2 রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে। 3 রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, অর্থাৎ যে রক্তনালীর যে টিউবটা আছে ওটা ধরো সাপোজ এতটা আছে, তো ওর চারিদিকে লিপিড জমা হয়ে ওর ব্যাসটা কম হয়ে যাবে, তাহলে কি ব্লাড ফ্লোটা কমে যাবে। তাহলে রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, এর ফলে হৃৎপিণ্ডে নানা সমস্যা হতে পারে। তাহলে ওজন বেড়ে যাওয়ার ফলে এই সমস্যাগুলো মূলত দেখা দেবে। 4 নম্বর হচ্ছে অস্থি সন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। অস্থি সন্ধিতে ব্যথা বলতে হাতের কবজি, হেঁটু, পায়ের হেঁটু এই সমস্ত জায়গায় ব্যথা দেখা দেবে। এছাড়া ক্যান্সারও হতে পারে। এই সমস্ত সমস্যাগুলো হতে পারে ওজন বেড়ে যাওয়ার ফলে। বিএমআইয়ের ফুল ফর্ম কি? বিএমআইয়ের ফুল ফর্ম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। 76 নাম্বার, কোনো ব্যক্তির বিএমআই নির্ণয় করা হয় কিভাবে? কোনো ব্যক্তির বিএমআই নির্ণয় করা হয় তার ওজনকে তার উচ্চতার বর্গ দিয়ে ভাগ করে, অর্থাৎ ওজন ডিভাইডেড বাই উচ্চতার স্কোয়ার, এই সূত্রের মাধ্যমে কোনো ব্যক্তির বিএমআই নির্ণয় করা হয়। এবার আমরা আলোচনা করব বিএমআইয়ের ভিত্তিতেই বুঝতে পারবো কিভাবে যে কোনো ব্যক্তি স্থূল আছে নাকি স্বাভাবিক আছে নাকি অতিরিক্ত ওজন বেশি আছে, কারণ উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য আছে। তাই বিএমআই আমাদের সঠিকভাবে বলে দেবে যে শুধুমাত্র ওজন বেশি থাকলেও বা শুধুমাত্র ওজন কম থাকলেই যে সে স্বাভাবিক ওজনে আছে তা নয়। বিএমআই আমাদের সঠিক নির্ণয় করে বলে দেয় যে কিভাবে কোনো ব্যক্তির ওজন তুলনামূলক বেশি আছে বা কম আছে, কারণ ওজনটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে তার উচ্চতার সাথে, অর্থাৎ ওজন আর উচ্চতা এই দুটো সামঞ্জস্য মিলেই কোনো ব্যক্তি মোটা নাকি পাতলা সেটা ডিপেন্ড করে, শুধুমাত্র ওজনের ভিত্তিতে নয়। তাই কোনো স্বাভাবিক ওজনের মানুষের বিএমআই কত হয়? বিএমআই হয় 18.5 থেকে 25 পর্যন্ত। কোনো বেশি ওজনের মানুষের বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স কত হয়? 25 থেকে 30 পর্যন্ত। একজন স্থূল বা মোটা ওজনের মানুষের বিএমআই কত হয়? 30 থেকে 40 পর্যন্ত। নেক্সট 80 নম্বর, কোন ধরনের খাবারে দাম কম হওয়া সত্ত্বেও পুষ্টিগুণ সবচেয়ে বেশি?
অর্থাৎ কোন খাবারগুলোর দাম সবচেয়ে কম কিন্তু পুষ্টিগুণ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য। প্রাকৃতিক খাদ্য অর্থাৎ প্রকৃতি থেকে যে সমস্ত খাদ্য উপাদানগুলো আমরা ডাইরেক্ট পাই, ফল মূল সবার প্রথমে, এছাড়া শাকসবজিগুলো। 81, কোন ধরনের খাবারে দাম কিছুটা বেশি, অর্থাৎ প্রাকৃতিক খাদ্যের চেয়ে দাম বেশি কিন্তু প্রাকৃতিক খাদ্যের চেয়ে পুষ্টিগুণ তুলনামূলক কম, সেটা হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য। তারপর হচ্ছে 82 নম্বর, কোন ধরনের খাবারের দাম অনেক বেশি এবং পুষ্টিগুণ প্রায় নেই বললেই চলে, অর্থাৎ প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য এই সমস্ত খাবারের চেয়ে দাম বেশি কিন্তু পুষ্টিগুণ একদমই নেই বললে চলে, সেটা হচ্ছে সংশ্লেষিত খাদ্য। 83 নাম্বার, প্রাকৃতিক খাদ্য কাকে বলে? সরাসরি প্রকৃতি থেকে যে সমস্ত খাবার পাওয়া যায়, যেমন সমস্ত রকমের ফল ও সবজি। প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে? যে ধরনের খাবার তৈরি করতে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন খাদ্য উপাদানের নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাকে বলে প্রক্রিয়াজাত খাদ্য। 86 নম্বর বলছে, হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কোন ক্ষতিকারক উপাদান মিশে থাকে? অ্যান্সার হচ্ছে মেটানিল ইয়োলো। 87 নম্বর, চকলেট, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস উপস্থিত কোন উপাদানের জন্য এগুলো খাওয়া উচিত নয়? তো এগুলোতে থাকে বাদামি রং হিসেবে ক্যারামেল। পটেটো চিপস, ভুট্টার খই এ উপস্থিত কোন উপাদানের জন্য এগুলো খাওয়া উচিত নয়? কারণ এগুলোতে উপস্থিত থাকে ট্রান্স ফ্যাট, যা ওজন বৃদ্ধিতে সাহায্য করে, সেই জন্য এটা খাওয়া উচিত নয়। নেক্সট হচ্ছে 89, মোমো, চাউমিনে উপস্থিত কোন উপাদানের জন্য এগুলো খাওয়া উচিত নয়? অ্যান্সার হচ্ছে আজিনামোটো। নেক্সট হচ্ছে 90 নম্বর, আইসক্রিমে উপস্থিত কোন উপাদানের জন্য আইসক্রিম খাওয়া উচিত নয়? আইসক্রিমে উপস্থিত ক্যারাজিনান, ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল এই ক্ষতিকারক উপাদানগুলোর জন্য আইসক্রিম খাওয়া উচিত নয়। নেক্সট হচ্ছে 91 নম্বর, প্রক্রিয়াজাত খাবার বেশি খেলে আমাদের শরীরের কোন কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে? অ্যান্সার হচ্ছে হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে প্রক্রিয়াজাত খাদ্য বেশি খেলে। 92 নম্বর বলছে, সম্পূর্ণ পৃথিবীর কয় ভাগ জলে ঢাকা? সম্পূর্ণ পৃথিবীর 3/4 ভাগ জলে ঢাকা, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীকে 4টে ভাগে ভাগ করলে তার 3 ভাগই জলে ঢাকা। বলছে সমস্ত জলের শতকরা কত ভাগ সমুদ্রের জল? সমস্ত জলের 90%, অর্থাৎ শতকরা 97 ভাগ হচ্ছে সমুদ্রের জল। সমস্ত জলের শতকরা কত ভাগ মিষ্টি জল? সমস্ত জলের 3%, অর্থাৎ শতকরা 3 ভাগ হচ্ছে মিষ্টি জল। সমস্ত জলের শতকরা কত ভাগ হচ্ছে পানীয় জল? সমস্ত জলের 0.3%, অর্থাৎ 0.3% হচ্ছে পানীয় জল। নেক্সট 96 নম্বর, শরীরের ওজনে শতকরা কত ভাগ জল আমাদের ফুসফুসে থাকে? তাহলে শরীরের সমস্ত ওজনের 83%, মানে শরীরের যত পার্সেন্ট ওজন তার 83% হচ্ছে ফুসফুসে জল থাকে। ফুসফুসের সমস্ত ফুসফুস মিলে যতটা ওজন হবে তার 83%ই হচ্ছে জল। আমাদের সমস্ত মস্তিষ্কে যতটা ওজন তার মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, অর্থাৎ মস্তিষ্কের তরল যেটা বলা হয় সেটা থাকে হচ্ছে 73%। এছাড়া আমাদের যকৃতে বা মেটের সম্পূর্ণ যে ভর তার মধ্যে 85% ভর থাকে হচ্ছে কি জল, যেটা পিত্ত আকারে থাকে। এছাড়া শরীরের ওজনের কত ভাগ জল পেশি বা মাংসতে থাকে? পেশি বা মাংসতে থাকে 75%, আর অস্থি বা হাড়ে থাকে 31%, অর্থাৎ যে হাড় বা অস্থি তার মধ্যেও 31% থাকে জল, অর্থাৎ সমস্ত হাড়ের যে ভর তার মধ্যে 31% ভর জল থাকে। আমাদের ত্বক বা চামড়ায় শতকরা 64% জল থাকে। হৃৎপিণ্ডে থাকে 73% জল। বৃক্কে উপস্থিত জলের পরিমাণ হচ্ছে শতকরা 83%, অর্থাৎ 83%। আর রক্তে 90%ই আমাদের জল থাকে। রক্তের মোট জলের 90%ই হচ্ছে, রক্তের মোট উপাদানের 90%ই হচ্ছে জল। নেক্সট হচ্ছে শরীরের ওজনের শতকরা কত ভাগ জল আমাদের রক্তে থাকে? তো হচ্ছে 95%। এখানে কেউ কনফিউজ হয় না, এই প্রশ্নটাই বলেছে শরীরের মোট ওজনের কতটা জল আমাদের রক্তে থাকে, অর্থাৎ শরীরের মোট যা ওজন হয় তার 95% জল
আমাদের রক্তে থাকে। আর এখানে যে কোয়েশ্চেনটা আমরা লাস্ট করলাম, অর্থাৎ রক্তে কতটা জল থাকে, এটা হচ্ছে রক্তের অন্যান্য উপাদান অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, রক্তরস, এই টোটাল উপাদানের মধ্যে 95% জল থাকে, 90% জল থাকে। আর এই প্রশ্নটার অর্থ হচ্ছে আমাদের গোটা শরীরে যতটা জল থাকে তার মধ্যে 95% জল আমাদের রক্তেই থাকে। আশা করি ডিফারেন্সটা বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে 97 নাম্বার, মুখবিবরের মধ্যে জল কি হিসেবে থাকে, অর্থাৎ কি রূপে কি নামে থাকে। মুখবিবরের মধ্যে থাকে লালা নামে। তারপর যকৃতের মধ্যে জল কি হিসেবে থাকে, যকৃতের মধ্যে জল থাকে পিত্তরস অর্থাৎ পিত্ত হিসেবে, পিত্তরস হিসেবে, এখানে পিত্তরসই লিখবে। রক্তনালী বা হৃৎপিণ্ডের মধ্যে জল কি হিসেবে থাকে, অবভিয়াসলি রক্ত হিসেবে। মূত্রথলিতে জল কি হিসেবে থাকে, মূত্র হিসেবে। চোখের মধ্যে জল কি হিসেবে থাকে, অশ্রু অর্থাৎ চোখের জল হিসেবে। ত্বকে জল কি হিসেবে থাকে, ত্বকে জল থাকে ঘাম হিসেবে। মস্তিষ্কে জল কি হিসেবে থাকে, মস্তিষ্কে জল থাকে সিএসএফ অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সেরিব্রোস্পাইনাল তরলও বলা হয়, এই হিসেবে আমাদের মস্তিষ্কে থাকে তরল। অস্থিসন্ধিতে জল কি হিসেবে থাকে, পিচ্ছিল রস হিসেবে। নেক্সট হচ্ছে আমাদের 98 নাম্বার, রক্তে উপস্থিত জলের কাজ কি। কোনো রোগ নিরাময়ে যে ইনজেকশন, ওষুধ, এছাড়াও যে আমরা খাবার খাই তার পুষ্টি, এই তিনটে যে উপাদানের কথা আলোচনা হলো, এগুলোকে আমাদের শরীরের সমস্ত অঙ্গে উপাদান শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয় রক্ত। এই বিষয়টা হচ্ছে অনেকটা এমনটা, একটা ড্রেনের মধ্যে যদি কোনো একটা জিনিস আটকে যায় তাহলে সেখানে কি বেশি পরিমাণে জল ঢেলে দিলে সেই জলের সাথে ড্রেনের সেই বস্তুটাও বয়ে যায়। রক্তও এখানে ঠিক সেই রকমই কাজ করে। এই ওষুধ উপাদান বা পুষ্টি উপাদান সমস্ত কিছু কি সেই ড্রেনের জলে যেমন বস্তুটা ভাসিয়ে নিয়ে যায়, তেমনি রক্তের মাধ্যমে আমাদের শরীরের সমস্ত অঙ্গে সেই উপাদানগুলো ভেসে নিয়ে যায়। নেক্সট, আমাদের নিঃশ্বাসে আয়নায় ফেললে, আয়নায় যে, এই কোয়েশ্চেনটা ইনকমপ্লিট আছে, আমাদের নিঃশ্বাস আয়নায় ফেললে আয়নায় যে আবছা হয়ে যায় সেটা হওয়ার কারণ কি। অ্যান্সার হবে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে জলীয় বাষ্প বাইরে বেরিয়ে আসে এবং সেই জলীয় বাষ্পের কারণে আয়নাটা আবছা হয়ে যায়। 100 নাম্বার, ভাত বা তরকারিতে শতকরা কত শতাংশ জল থাকে। ভাত বা তরকারিতে 40 থেকে 60% জল থাকে। মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে, এখানে আলোচনা করা হয়েছে মানে আমাদের শরীর থেকে যে পরিমাণ জলটা বাইরে বেরিয়ে যায় সেটা কি রূপে আর কত শতকরা হারে বাইরে বেরিয়ে যায় বা কত পরিমাণে বাইরে বেরিয়ে যায়। এখানে বলেছে মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে গড়ে কতটা জল বেরোয়। প্রত্যেক দিন 1.5 থেকে 2 লিটার জল মূত্রের মাধ্যমে আমাদের দেহের বাইরে বেরিয়ে যায়। ঘামের মাধ্যমে আমাদের দেহ থেকে গড়ে কত লিটার বা কত পরিমাণ জল দেহের বাইরে বেরোয়। অ্যান্সার হচ্ছে 600 মিলিলিটার। শ্বাসের মাধ্যমে, অর্থাৎ আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি, আমি এখনই বললাম এখানে একটা এক্সাম্পল, তার মাধ্যমে আমাদের শরীর থেকে কতটা পরিমাণ জল বাইরে বেরিয়ে যায়। অ্যান্সার হচ্ছে 300 মিলিলিটার। মলের মাধ্যমে, আমরা যে মল ত্যাগ করি সেই মলের মাধ্যমেও কিছু পরিমাণ জল বাইরে বেরিয়ে যায়, তাতে কতটা জল থাকে, থাকে হচ্ছে 100 মিলিলিটার। চোখের জলের মাধ্যমে আমাদের দেহ থেকে গড়ে যতটা জল বেরিয়ে যায় সেটা হচ্ছে 50 মিলিলিটার। নেক্সট হচ্ছে 106, মোট কত পরিমাণ জল সারাদিনে আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। 3 লিটার। মোট 3 লিটার জল এই সমস্ত যাবতীয় প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। নেক্সট 107, ওজন প্রতি মানব শরীরে দৈনিক চাহিদা কত। ওজন প্রতি মানব শরীরে দৈনিক জলের চাহিদা কত। 50 মিলিলিটার পার কেজি, অর্থাৎ 1 কেজি যদি কারো ওজন হয় তার 50 মিলিলিটার জলের প্রয়োজন। কারো ওজন 10 কেজি হলে তার 50 × 10 অর্থাৎ 500 মিলিলিটার জলের প্রয়োজন। এইভাবে 108 নাম্বার, উদ্ভিদের খাদ্য তৈরির সময় প্রয়োজনীয় উপাদানগুলো কি কি। উদ্ভিদ যে খাদ্য তৈরি করে তার জন্য যে সমস্ত উপাদানগুলো প্রয়োজনীয় হয় সেগুলো হচ্ছে মাটির কৈশিক জল, যেটা মূলরোমের সাহায্যে উদ্ভিদ শোষণ করে। গাছের সবুজ ক্লোরোফিল কণা, অর্থাৎ ক্লোরোফিলে যে ফোটন কণা থাকে সেই ফোটন কণা সূর্যের রশ্মিটাকে শোষণ করতে পারে। ক্লোরোফিল থাকে যেটা, সেটা সূর্যের ফোটন কণাকে শোষণ করতে পারে। সূর্যালোক আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত উপাদানগুলো ব্যবহার করে গাছ তাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময়। উদ্ভিদের খাদ্য তৈরির সময় কি কি খাদ্য উৎপাদন করে।
এক হচ্ছে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার, আর হচ্ছে অক্সিজেন এবং জল। নেক্সট হচ্ছে পরেরটা, অর্থাৎ 110 নাম্বার বলছে স্থলজ উদ্ভিদে কিভাবে মাটি থেকে জল শোষণ করে। তাহলে স্থলজ উদ্ভিদ তার মূলের সাহায্যে মাটির কণার গায়ে লেগে থাকা জল সংগ্রহ করে। আবার কোনো কোনো স্থলজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে মূল দিয়ে জলীয় বাষ্প শুষে নেয়। এই যে বায়ুমণ্ডল থেকে মূল দিয়ে জলীয় বাষ্প শুষে নেয়, এটা ইউজুয়ালি সুন্দরী তারপর হচ্ছে লবণাক্ত যে সমস্ত এলাকা থাকে সেখানের উদ্ভিদগুলোর ক্ষেত্রে হয়, কারণ তাদের শ্বাসমূল থাকে, তারা শ্বাসমূলের সাহায্যে বাতাস থেকে অক্সিজেনের সাথে সাথে জলীয় বাষ্পও শুষে নেয়। জলজ উদ্ভিদ কিভাবে জল শোষণ করে? জলজ উদ্ভিদ তার জলে ডুবে থাকা সমস্ত অংশ দিয়েই জল শোষণ করে। যেমন কচুরিপানা তার যতটা অংশ জলে ডুবে থাকে, নিমজ্জিত থাকে, তার সমস্ত অংশ দিয়েই সে জল শোষণ করতে পারে। গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন তৈরি করে তার উৎস কী? অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা জানি যে গ্লুকোজ, অক্সিজেন আর হচ্ছে কি জল উৎপন্ন হয়। তো এইখানে প্রশ্ন হয়েছে যে এই যে অক্সিজেনটা উৎপন্ন হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সেই অক্সিজেনটার উৎস কোনটা? তাহলে আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে উপাদানগুলো ব্যবহার করি সেগুলোর মধ্যেই নিশ্চয়ই থাকে, কারণ এই উপাদানগুলো থেকেই তো অক্সিজেনটা আসবে। তো এই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে সেই উপাদান, জলটা হচ্ছে আমাদের সেই উপাদান। এই যে জলের সংকেতটা যদি দেখো H2O, তো এর মধ্যে এই ওটা হচ্ছে অক্সিজেন, আশা করি বোঝাতে পারছি। এই ওটা হচ্ছে অক্সিজেনের সংকেত। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা উৎপন্ন হয় তার উৎস হচ্ছে জল। সালোক সংশ্লেষ কথার অর্থ কি? আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরি করা। সালোক সংশ্লেষ কথার অর্থ হলো আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরি করা। কারণ সালোক অর্থাৎ আলোর সহ সংশ্লেষ হচ্ছে কোনো কিছু তৈরি করা। নেক্সট 114 নাম্বার, ঘাম জড়ানো গায়ে বাতাস দিলে আরাম লাগে। এক্ষেত্রে জল কী রূপে কাজ করে? এক্ষেত্রে জল তাপ পরিবাহক রূপে কাজ করে। 115 নাম্বার, পেট খারাপ হলে আমাদের অনেক দরকারি জিনিস মল বা বমির সঙ্গে বেরিয়ে যায়। এক্ষেত্রে জল কী রূপে কাজ করে? এক্ষেত্রে জল দ্রাবক হিসেবে কাজ করে। 116, খাদ্য হজমের সময় জল কী রূপে কাজ করে বা কী রূপে ব্যবহৃত হয়? জল বিক্রিয়ক হিসেবে কাজ করে, অর্থাৎ খাদ্য হজমের বিক্রিয়ায় সে অংশগ্রহণ করে, তাই বিক্রিয়ক হিসেবে কাজ করে। 117, আমাদের শরীরে ঘাম বেরোনোর ক্ষেত্রে জল কী রূপে ব্যবহৃত হয়? ঘাম বেরোনোর ক্ষেত্রে রেচন হিসেবে ব্যবহৃত হয়, কারণ আমাদের শরীর থেকে ঘামের আকারে অপ্রয়োজনীয় পদার্থটাকে জল রেচন রূপে বের করে নিয়ে আসে। 118, পাচনের পর খাদ্যের সারাংশ ক্ষুদ্রান্তের প্রাচীর বরাবর শোষিত হয়। এখানে জল কী রূপে কাজ করে? এখানে জল পাচক হিসেবে কাজ করে। তাহলে এই কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমাদের এই লেসনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো সমস্তগুলো ফার্স্ট থেকে A to Z আশা করি তোমরা বুঝতেও পেরেছো এবং জিনিসগুলো পড়তেও হবে তোমাদের পরীক্ষার জন্য।